নমস্কার দর্শক বন্ধুরা, আর স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে, যার নাম আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকে আমি এমন একটি বই নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা সব দিক দিয়ে একটি অভিনব বই। আহ, প্রথম কথা হচ্ছে যে এটি প্রকাশ করেছে হাওয়া কল, যারা বাংলা বই প্রকাশ করে, কিন্তু তারা বেসিক্যালি দিল্লিতে বেসড একটি প্রকাশনা সংস্থা। দ্বিতীয় যে ফ্যাক্টরটা এই বইটিকে অভিনব বানাচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবত বাংলায় লেখা প্রথম ক্লাইফাই, মানে ক্লাইম্যাকটিক ফিকশন। এবার কেন এটাকে ক্লাইম্যাকটিক ফিকশন বলা হচ্ছে এবং আমি এটাকে কি মনে করছি, মূলত এটা নিয়ে আমার রিভিউ। বইটি হচ্ছে সৃজিত সরকারের লেখা জলজ, এবং এই বইটি প্রকাশ করেছে হাওয়াকল, যেটা বললাম। এর মুদ্রিত মূল্য 400 টাকা এবং এর প্রচ্ছদটি এঁকেছেন বিতান চক্রবর্তী। চমৎকার একটি প্রচ্ছদ, দেখুন। একটা কাগজ ছিঁড়ে একটা কোলাজ তৈরি করে বিভিন্ন ল্যান্ডফর্ম বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই মিনিমালিস্টিক কোলাজটা। এবং আমার মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 205-206 পৃষ্ঠা। এর একটি ছোট্ট রিভিউ আমি কোনো একটা গ্রুপে দিয়েছিলাম, লিখিত রিভিউ, এবং সৃজিত সেটা দেখে সে খুবই অনুপ্রাণিত হয় এবং আমাকে মেসেজ করে জানায় যে দাদা, আমি আপনার রিভিউ দেখলাম, আমি এই বইটি লিখেছি এবং আমার খুব ভালো লাগবে যদি একটা পূর্ণাঙ্গ রিভিউ আপনি করেন। তো পূর্ণাঙ্গ রিভিউ করার জন্য আমাকে আবার এই বইটি পড়তে হয়েছে, কারণ এই বইটি খুব সহজ বই নয়। এটা যদি আপনি ভেবে থাকেন আপনি এটা ব্রিজি রিড করবেন, বা আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সময় কাটানোর জন্য বইটি আপনি খুলে নিলেন, সেভাবে এই বইটি পড়া যাবে না। এটা আমি আগেই বলে রাখছি। এই বইটি অনুধাবন করতে হবে, বইটিকে আপনার বুঝতে হবে, এবং তবেই আপনি বইটিকে সঠিক অর্থে অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। বইটি কি নিয়ে এবার এটা বলাটা একটু সমসাধ্য কাজ এই বইটির ব্যাপার, কারণ এই বইটি যেটা বলা হয়েছে ক্লাইফাই, সেটা তো রয়েছে এই বইটির মধ্যে, ফ্যান্টাসি এলিমেন্ট রয়েছে, কোথাও একটা ম্যাজিক রিয়েলিজম তো রয়েছে। তার থেকেও বড় কথা, এই বইটি কোথাও যেন একটা প্রেম কাহিনী এবং কোথাও একটা ইচ্ছে পূরণের চেষ্টার কাহিনী বলা যেতে পারে। তো দেখা যাক এর ব্যাক কভারে কি লেখা রয়েছে, তারপরে আমি আরো বিস্তৃত বর্ণনায় যাব। এই কাহিনী এক জলমগ্ন পৃথিবীর, পুরাণে বর্ণিত মহাপ্লাবন নয়, এবং মানুষের কৃতকর্মে যে পৃথিবী হারিয়েছে তার সবুজ রেখা। কিন্তু তারপরও অফুরান জিজিবিষার ডানায় ভর করে ঢেউয়ের দোলায় উথাল পাথাল হতে হতেও জলময় সেই জগতের উপর মানুষ গড়ে তুলেছে এক নতুন সমাজ, নতুন সভ্যতা। সামাজিক ও মনস্তাত্ত্বিক ধারায় জলজ সম্ভবত বাংলা সাহিত্যে প্রথম ক্লাইফাই বা ক্লাইমেট ফিকশন। এই কাহিনী কেবল ফ্যান্টাসির সীমানায় আটকে থাকেনি, দিয়েছে মননের বিস্তার। শিল্পীর জীবনযাপন করতে চাওয়া এক সর্বহারা জাহাজিকে নিমজ্জিত জাহাজরা নিয়ে যায় বিস্তৃত অতীত। এই কাহিনী সংসারী গৃহবধূ হতে চাওয়া এক অসহায় বারবনিতার, যাকে অলীক তিমিরা বিদ্ধ করে যায় অননুমেয় প্রশ্নে। এই কাহিনী তাদের ক্ষমতার লোভ আর কুশাসনের চাকায় পিষে যেতে যেতেও বাঁচার ইচ্ছা পোষণ করে যারা। আর এই কাহিনী তাদেরও রাষ্ট্রপ্রধানদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে যারা স্বাধীনতার পতাকা উড়ায়। একদম মূলত অন দ্য ফেস যদি দেখেন, এই কাহিনী মূলত দুজন মানুষের কথা বলে। একজন মানুষ, সে একজন নাবিক, একজন এক্সপ্লোরার বলতে পারি, যে হয়তো কোথাও না কোথাও একজন আর্টিস্ট হতে চেয়েছিল, এবং এই কাহিনী একজন বার বনিতার, যে গৃহবধূ হতে চেয়েছিল। এবং বার বনিতার যে পোর্শনটা রয়েছে, সে নিজের আখ্যান যখন শোনাচ্ছে শুরুর দিকে, সেটা কিন্তু একটা, বলতে পারেন কাউকে গল্প শোনাচ্ছে সেরকম করে, বা একটা ডায়েরিতে সে লিখে রাখছে, বা ডায়েরি যে জার্নাল হয় সেই জার্নালের ফরম্যাটে রয়েছে। কিন্তু যে নাবিকের যে গল্পটা, তার নাম ফারুক, তার যে গল্পটা এখানে বলা হয়েছে সেটা কিন্তু
প্রথম পুরুষে বলা রয়েছে। এবং এখানে এর সঙ্গে একটা মানে একটা লেয়ার রয়েছে, একটা স্তর রয়েছে উপন্যাসে, যেটা জিও পলিটিক্সের কথা বলে, যেটা ভৌগোলিক সীমারেখা বা এখানে জলের সীমারেখার ভেতরে নানা রকম সমাজের কথা বলে। এটা এমন একটা ক্ষয়িষ্ণু সমাজের কথা বলে যেখানে বেশিরভাগ মেয়েদের স্থান হচ্ছে গণিকালয়, এবং ছেলেরা যেহেতু পৃথিবীটা অনেকটাই জলে ঢেকে গেছে, অনেক সভ্যতা জলের তলায় তলিয়ে গেছে, আবার একটা নতুন সভ্যতা যেহেতু গড়ে উঠছে, কাজে এই সভ্যতার অনেক কিছু সেই আমরা যে আদিম সভ্যতার কথা পড়েছি আহ কিছুটা সেরকম, এবং এখানে যারা পুরুষ তারা বেশিরভাগই নাবিক, তারা এই গণিকালয়ে আসে, এরকম একটা সমাজকে লেখক তুলে ধরেছে। এই মোটমাট গল্প, গল্পের মধ্যে তিনটে স্তর রয়েছে। এক, ক্লাইফাই, যেটা এখানে বলাই রয়েছে, ক্লাইমেটিক ফিকশন, একটা ওয়ার্ল্ড বিল্ড করা হয়েছে, যেমনটা আমরা সাধারণত ফ্যান্টাসি বা ডার্ক ফ্যান্টাসি এই ধরনের জনরায় দেখে থাকি। একটা পৃথিবী, একটা আলাদাই পৃথিবী, একটা আলাদা টাইম লাইনের পৃথিবীকে এখানে বিল্ড করা হয়েছে একেবারে ব্লক বাই ব্লক করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে এটি একটি প্রেম কাহিনী। আর তৃতীয়, এটা কোথাও একটা জিও পলিটিক্স বা রাজনৈতিক উপন্যাসও বটে, কোথাও না কোথাও খুব সাটলি কিন্তু আছে এই রাজনৈতিক এলিমেন্টের মধ্যে। তিনটে একসঙ্গে কনভার্জ করে এই উপন্যাসটি এগিয়েছে এবং বেশ সাফল্যের সঙ্গে এগিয়েছে। এবার দেখা যাক ব্যক্তিগতভাবে এই উপন্যাসে আমার কি কি ভালো লেগেছে আর কি কি তেমন ভালো লাগেনি। আচ্ছা, এই প্রথমে তো এই উপন্যাসের সবচেয়ে বড় যে জিনিস, সেটা হচ্ছে সৃজিত সরকার একজন নবীন কলমচি বলা চলে, খুব বেশি তার বয়স নয়। তো তো উনি যেভাবে উপন্যাসটিকে লিখেছেন, ওনার যে লেখনী, সেটা এক কথায় চমৎকার। এবং উনি প্রচুর উপমার ব্যবহার করেছেন, প্রচুর মানে সিমিলি মেটাফর, দুই ডিভাইসই উনি ব্যবহার করেছেন, এবং সেগুলো এতটাই অভিনব, এবং কোথাও কোথাও খুব ডার্ক উপমা ব্যবহার করেছেন, কোথাও কোথাও খুব হিউমারাস উপমা ব্যবহার করেছেন। সেই উপমাগুলোর ব্যবহার এতটা সুপ্রযুক্ত যে মানে যে সেটাই উপন্যাসটিকে সাহিত্য গুণে সমৃদ্ধ করে তুলেছে। দ্বিতীয় যে পজিটিভ পয়েন্টটা আমার লেগেছে, সেটা অবশ্যই এর অভিনব প্লট। এই প্লটে এর আগে বাংলায় কোনো উপন্যাস লেখা হয়েছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এই ধরনের ডিস্টোপিয়ান একটা জগতে লেখা উপন্যাস রয়েছে, একটা নির্দিষ্ট টাইম লাইনকে ধরে বা একটা নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাকে ধরে তার মধ্যে কল্পনার মিশেল ঘটিয়ে উপন্যাস ডেফিনেটলি বাংলায় প্রচুর লেখা হয়েছে এবং লেখা হচ্ছে, কিন্তু ঠিক এই পার্টিকুলার ওয়ার্ল্ড বিল্ডিংটা বাংলায় এর আগে করা হয়নি। কাজেই সেদিক দিয়ে তো এই উপন্যাসটি অভিনবত্বের দাবি অবশ্যই রাখে। তৃতীয় যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এখানে পারস্পরিক সংলাপ, মানে একে অপরের সঙ্গে সংলাপ, সেই জিনিসটা প্রায় নেই। এবং সেই জিনিসটা যারা আমরা কনভেনশনাল বাংলা উপন্যাস পড়তে ভালোবাসি, সেটা আমরা এক্সপেক্ট করি, এবং সেটা না থাকলে কোথাও মনে হয় যে মানে গল্পের রসাস্বাদন করতে বা গল্পের জিস্টে পৌঁছতে বাধাপ্রাপ্ত হচ্ছি আমরা, এটা আমাদের মনে হয়। কাজে এই যে আমাদের একটা কনজারভেটিভ অ্যাটিচিউড, মানে পাঠকদের তরফ থেকে বলছি, আমাদের এই যে কনজারভেটিভ অ্যাটিচিউড, সেটাকে লেখক কিন্তু তার লেখনীতে এক প্রকার চ্যালেঞ্জ করেছেন বলেই ধরা যেতে পারে। কারণ এখানে সেই ধরনের ডায়ালগ ব্যাপারটা নেই, এখানে মনোলগ রয়েছে, প্রচুর দীর্ঘ মনোলগ রয়েছে। তাও তাও আপনার সেই মনোলগ গুলো পড়তে ক্লান্তি আসবে না, বেশিরভাগ জায়গাতেই আপনার ক্লান্তি আসবে না, এবং কাহিনী ফ্লোতে সেটা কোনোভাবেই কোনো বাধা সৃষ্টি করেনি। আপনার মাথায় এটা আসবেই না যে একটু সংলাপ হলে ভালো ছিল, একটু প্রেমালাপ হলে ভালো ছিল, সেটা আপনার আসবে না। সেকেন্ড হাফে অবশ্য রয়েছে কিছু কথাবার্তা, কিন্তু মূলত এটা একটা বলা যেতে পারে মনোলগে লেখা আর অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত একটি উপন্যাস। কিন্তু সেটা আপনার পড়তে গিয়ে সেটা মনে হবে না। এটা একটা বড় কৃতিত্বের ব্যাপার।
আর চ্যালেঞ্জিং ব্যাপার তো অবশ্যই। আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে, সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গা বা কিছু কিছু চ্যাপ্টারই রয়েছে যেগুলো ভীষণ ডার্ক, যেগুলো আহ, পড়তে গিয়ে হয়তো সাধারণ পাঠকের বিভূমিষা হতে পারতো বা হতো, কিন্তু হবে না, এটা গ্যারেন্টি বেশিরভাগ পাঠকেরই হবে না। কারণটা হচ্ছে যে সেটা এতটাই উপন্যাসের সঙ্গে এই ঘটনাবলীগুলো বা এই দৃশ্যকল্পগুলো এতটাই সম্পৃক্ত, এতটাই ইনসিঙ্ক যেটা ইংলিশে বলে, আহ, যে আপনার মনে হবে না এটা হয়তো দরকার ছিল, একটু নাড়িয়ে দেওয়ার জন্য, একটু একটা ধাক্কা দেওয়ার জন্য এটা হয়তো দরকার ছিল। এবার আমি আসছি উপন্যাসের সেই ফ্যাক্টরগুলোতে বা সেই পয়েন্টগুলোতে যেগুলো আমার ততটা ভালো লাগেনি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে উপন্যাসটার মাঝপথে গিয়ে আহ, একই জায়গায় ঘুরপাক খেতে থাকে, যেখানে এই যে আমি উপমা বললাম, মেটাফর বললাম, আহ, সেগুলোই যেন মুখ্য হয়ে উঠেছে, প্লটটা যেন মুখ্য নয় এক্ষেত্রে। এবার আমরা হচ্ছি প্লট ড্রিভেন রিডার্স, আমরা এখনকার পাঠকরা মূলত কিন্তু একটু প্লট ড্রিভেন হন, তাদের কাছে লেখনীটা মুখ্য। লেখনীটা যে মুখ্য নয় তা নয়, কিন্তু তারা চায় যে প্লট আর লেখনীর একটা মেলবন্ধন যাতে থাকে। এখানে কি হচ্ছে, অনেক সময় প্লটটা গৌণ হয়ে গেছে, সেটা অনেক পাঠকের বিরক্তি উদ্রেক ঘটাতে পারে। আমারও ফ্র্যাঙ্কলি স্পিকিং একটু একটু ঘটাচ্ছিল, তবে তারপরে দু চ্যাপ্টার থেকে আবার জিনিসটা সামাল দেয়া গেছে, তারপর জিনিসটা আবার সেই পুরনো ফ্লোতে লেখক ব্যাক করেছেন বলা যেতে পারে, হয়তো নিজেও লিখতে লিখতে সেটা রিয়েলাইজ করেছেন, হতে পারে, কিন্তু সেখানে হয়তো একটু সম্পাদনারও প্রয়োজন ছিল বলে আমার মনে হয়েছে, সেই জায়গাটা গতিরুদ্ধ হয়েছে আর কি ন্যারেটিভে। দ্বিতীয় যে জিনিসটা আমার অতটা ভালো লাগেনি এখানে, সেটা হচ্ছে যে উপন্যাসটা আমি বললাম যে ডার্ক, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সেই ডার্কনেস বা সেই যে দুঃখের মুহূর্তগুলো, সেগুলো খুব ভারী হয়ে চেপে বসে আমাদের মনে। সেই জায়গাগুলোকে আরেকটু রোমান্টিক বা আরেকটু লাইট করা যেতে পারতো কোথাও না কোথাও। আহ, সেটা আহ, করলে হয়তো ক্ষতি হতো না আমার মনে হয়। সে উপন্যাসের যে ওভারঅল টোনটা আছে তার মধ্যে হয়তো আহ, একটু লাইটার মোমেন্টস থাকলে একটু ভ্যারাইটি আসতে পারে। যাই হোক, এটা এই দুটো খুঁত আমার মনে হয়েছে উপন্যাসে আছে, কিন্তু যদি এর সার্বিক উৎকর্ষ আমি বিচার করি, তাহলে এটা একটা মানে এক্সেলেন্ট উপন্যাস, একটি অত্যন্ত জরুরি উপন্যাস। আহ, কারণ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের পৃথিবীতে নানা ধরনের সমস্যা আছে, যুদ্ধ বিগ্রহ তো ছেড়েই দিচ্ছি, নানা রকম ন্যাচারাল ডিজাস্টার্সও কিন্তু ঘটছে। তো এর পরবর্তী পৃথিবী কেমন হবে সেটার একটা আন্দাজ আমরা কিন্তু করতে পারি। তো এটা একটা ওয়ার্নিং সাইনও বটে এই উপন্যাসটা কোথাও না কোথাও। এবং যে জিও পলিটিক্স, রোম্যান্স এবং একটা ওই মানে ফিকশনাল ওয়ার্ল্ড, একটা কাল্পনিক দুনিয়ার যে মেলবন্ধন লেখক ঘটিয়েছেন, সেটা খুবই প্রশংসার যোগ্য। তাই আমি বলবো যে জলজ একটা খুবই টপিক্যাল, খুবই জরুরি একটা উপন্যাস, এবং যেসব পাঠকেরা একটু সিরিয়াল, একটু অন্য ধরনের উপন্যাস পড়তে ভালোবাসেন, খুব স্ট্রেট কাট ন্যারেটিভ তারা পছন্দ করেন না, একটু এক্সপেরিমেন্ট করতে চান নিজেদের টেস্টের সঙ্গে, তাহলে এই বইটি তাদের জন্য অবশ্য পাঠ্য একটি বই। এই বইটি হাওয়া কলের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমার মনে হয় অনলাইন এর অ্যাভেলেবিলিটি রয়েছে, অ্যামাজন বা অন্যান্য অনলাইন বই ডেলিভারি থেকে আপনারা বইটি আনিয়ে পড়তে পারেন। যেটা বললাম যে এই ধরনের বই যাদের ভালো লাগে, তাদের মনে হবে না বাংলা সাহিত্যে শুধু সুপার ন্যাচারাল, থ্রিলার, প্রেম, কোথাও কোথাও যৌনতা, তার বাইরে গিয়েও নানান রকম জনরায় এক্সপেরিমেন্ট হচ্ছে। এটাই
এই বইটি প্রমাণ করে। তাহলে এই ছিল আমার জলজ নিয়ে রিভিউ। আপনাদের যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আহ, আপনাদের ফেলো বই প্রেমিকদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আরেকটি নতুন বইয়ের ভিডিও নিয়ে, বা শর্টস নিয়েও হাজির হতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। শুভরাত্রি।